ডক্টরস ডাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমাদের সঙ্গে দুইজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান, অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমন্ত্রণ স্যার আপনাকে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ জিকরুল হোসেন উল্লাহ, সহকারী অধ্যাপক এবং স্পেশালিস্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আমাদের আজকের সাবজেক্টটা আসলে খুবই বিখ্যাত। নেইমার বলি বা গাভি বলি, তাদের মতো প্লেয়াররা এসিএল ইনজুরিতে পড়েছেন এবং ফুটবলে এই ইনজুরিটা আসলে খুবই কমন। স্যারের কাছ থেকে আমার এটাই জানার জায়গা একদম সর্বপ্রথম যে আমরা এসিএল ইনজুরি বলতে আসলে কি বুঝছি এবং এটা আসলে শরীরের কোন পার্টে হয়। ডেফিনেটলি আমাদের কাছে একটা ডায়াগ্রাম আছে, আমি সেই জায়গাটা চলে যাব। স্যার আপনি একটু ডেসক্রাইব করবেন, আমি সেই অনুযায়ী আপনাকে হেল্প করার চেষ্টা করব। আসলে এসিএলটা বুঝতে গেলে অ্যানাটমিটা একটু বুঝলে সহজ হবে। এটা একটা নির ইন্টারনাল একটা স্ট্রাকচারের ছবি। এখানে আপনারা দেখবেন যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা কালো করে বড় করে লেখা আছে। জি, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, ক্রুশিয়েট মানে হলো, আর পিছনে দেখেন ওর পিছনে আরেকটা লিগামেন্ট আছে ওর উল্টা দিক দিয়ে, ক্রস বলে তার নাম হচ্ছে ক্রুশিয়েট। জি, তো এটা হলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, পিছনেটা হলো পোস্টেরিয়র ক্রুশিয়েট। জি, পাশের যে গোলটা এটা হলো মেনিসকাস। আমাদের ভিতরে মানে ইন্টারনালি এই কটা স্ট্রাকচার সবচেয়ে ইম্পর্টেন্ট। জি, এবং এই ইম্পর্টেন্ট স্ট্রাকচার ভিতরে প্লেয়ারদের, যারা ফুটবল খেলে তাদের তো আছেই, অ্যাথলেটস বলেন, জগার্স বলেন, যারা সবচেয়ে কমনেস্ট ইনজুরি হলো এসিএল ইনজুরি। এখন এই ইনজুরিটা হয় আসলে এর অ্যাটাচমেন্টের ধরনের জন্য, প্লাস যে মেকানিজম যেটা সেটাই প্লেয়ারদেরই বেশি ঘটে। অ্যাটাচমেন্টটা এটা যেহেতু একটা টিবিআর থেকে ফিমারে আটকানো, এবং এই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের কাজটা হলো মানে আমাদের নি জয়েন্টটা কিন্তু যে স্টেবিলিটি, এটা কোনো এর স্ট্রাকচারাল কিছু করতে পারে না। যেমন হিপ জয়েন্টে বল অ্যান্ড সকেট কিছুটা অ্যানাটমিক্যালি বা মানে অরিজিন অনুযায়ী একটা বেশ স্টেবল, বাট এটা কিন্তু একেবারে ফাঁকা। সো এরা যে স্টেবিলিটি যেগুলো দেয় সেগুলো হলো মাসেল, তারপরে ফাইব্রাস ক্যাপসুল এবং এই ভিতরের স্ট্রাকচার। তো এসিএল এর কাজ হচ্ছে যাতে আমাদের হাঁটুটা সামনে চলে না যায়, মানে নিটা সামনে চলে না যায়। আর পিসিএল হলো যাতে পিছনে না যায়। আর মেনিসকাসের কাজ তো আলাদা, ওইটাই হলো। এখন যদি যখন একটা লিগামেন্ট ছেঁড়ার খুব একটা টিপিক্যাল একটা ফিচার আছে, মানে ঠিক যারা ফুটবলার, যারা যখন অনেক সময় কি যারা যখন টার্ন নিতে যায় তখন কোনো কারণে হয়তো যদি এরকম পাটা একটু এরকম ফ্লেক্স পজিশনে এরকম পাটা হয়তো সে সাডেন ঘুরতে গেল, তখন এইটা আটকে গেল, তখন একটা টুইস্টিং হলো এখানে, মানে এইটা ফিক্স, এইটা একটু মুভ করলো, টুইস্ট হইলেই সাথে সাথে ওই লিগামেন্টটা ভিতর থেকে ছিঁড়ে যাবে। ঠিক এরকম জাস্ট দুই ভাগ হয়ে গেল। জি, এখন এটা এই লিগামেন্টটার স্ট্রাকচার যদিও দুইটা ফাইবার আছে, বাট ছিঁড়লে এরকম। এবং আমি আগের দিনও মনে হয় একটু বলছিলাম অন্য একটা সময় যে সাধারণত এর সাথে মেডিয়াল মেনিসকাসটাও ছিঁড়ে যায়। তো এই জন্য তার স্ট্রাকচারের ওর কাজের ধরনে এবং এই যে মেকানিজমে সবচেয়ে ভালনারেবল হচ্ছে এসিএল। এই জন্য এর ছেঁড়াটাও সবচেয়ে আগে হয়। স্যার এটার ক্ষেত্রে আসলে ধরেন কারো এসিএল ইনজুরিতে কেউ পড়লো, এটা রিকভারি ফেজটা আসলে আপনারা কিভাবে ডিসাইড করেন, বা এটা রিকভারি ফেজগুলো কি কি? আচ্ছা, এটা রিকভারি ফেজের আগে আমাদেরকে জানতে হবে যে এসিএল ইনজুরি কি কি ধরনের ইনজুরি হয়। এসিএল ইনজুরি সাধারণত আমরা তিনটা গ্রেড করে থাকি। একটা হচ্ছে গ্রেড 1, যেটাকে আমরা মাইল্ড স্প্রেন বলে থাকি। তারপরে আমরা বলি গ্রেড 2, যেটাকে আমরা বলি পার্শিয়াল টিয়ার, এবং সর্বশেষে বলে হচ্ছে গ্রেড 3, এটাকে আমরা বলি কমপ্লিট টিয়ার। এখন হচ্ছে যে গ্রেড 1 সেটা কিছু সাইন সিমটম দেবে, এবং এখানে যেটা হয় যে আমাদের এই লিগামেন্টের কিছু ফাইবার স্ট্রেচিং হয় বা ওভার স্ট্রেচিং হয়, কিন্তু পুরোপুরি আমাদের লিগামেন্টটা ছিঁড়ে যায় না। আর যেটা গ্রেড 2 বা পার্শিয়াল টিয়ার, সেখানে আমাদের বেশ কিছু ফাইবার ছিঁড়ে যায়, কিন্তু বাকি যে লিগামেন্টের অংশগুলো সেটা মোটামুটি ইনট্যাক্ট থাকে। আর যেটা হচ্ছে গ্রেড 3, এটাকে আমরা কমপ্লিট টিয়ার বলি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরো ফাইবারটাই, পুরো লিগামেন্টটাই ছিঁড়ে যায়। তো আমাদের আসলে গ্রেডিং অনুযায়ী আমরা তার ম্যানেজমেন্ট দেব, এবং পরবর্তী রিহ্যাবিলিটেশন করার পরে তার বিভিন্ন ফেজ অনুযায়ী তার হচ্ছে এটা কবে কিউর হবে সেটা আমরা সাধারণত নির্ণয় করে থাকি। তবে আমি যদি একটু সহজ করে বা মোটা দাগে বলি, যে সাধারণত গ্রেড 1 সেটা আমরা সাধারণত দেখা যায় যে 6 থেকে 12 সপ্তাহের মধ্যে পেশেন্ট মোটামুটি সম্পূর্ণভাবে রিকভার করে, আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট এবং ওভারঅল একটা ভালো রিহ্যাবিলিটেশন করতে পারি। আর গ্রেড 2 এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 3 থেকে 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। আর যেটা গ্রেড 3 বা যেটা আমরা কমপ্লিট টিয়ার বলে থাকি, সেটা স্যারেরা হচ্ছে রিকনস্ট্রাকশন করার পরে, রিহ্যাবিলিটেশন করার পরে সাধারণত মোটামুটি 9 থেকে 12 মাসের মতো লাগে হচ্ছে
মোটামুটি 9 থেকে 12 recover মাসের করতে। মতো লাগে। আমরা নেইমারের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে পেয়েছি আসলে এই ধরনের অ্যাথলেটদের যেটা হয় স্যার সেটা আসলে গ্রেড 3 হয় এবং তার পরবর্তী পর্যায়েও তারা আসলে কামব্যাক করে মাঠে, যদিও একদম ফুল রিদমে করতে পারে কি পারে না সেটা নিয়ে একটা সংশয়ের জায়গা থাকে। স্যার আপনি এই জায়গাটা কতটুকু অ্যাসিউরিটি আসলে দেয়া যায় যে আমাদের বাংলাদেশে আসলে কারো যদি এই প্রবলেমটা হয়, কারো যদি গ্রেড 3 টিয়ার হয়, সার্জিক্যাল প্রসিডিওরের পর একদম ফুল ইন্টেন্সিটিতে কোন একজন স্পোর্টসম্যান কামব্যাক করতে পারবে, সেটা আসলে কতটুকু অ্যাসিউরিটি দেওয়া যায়? তবে এটা খুব ইম্পর্টেন্ট। আসলে এটা যখন এই লিগামেন্টটা ছিঁড়ে গেল, জি সো লিগামেন্ট যখন ছেড়ে সে যদি এটা অপারেশনটা দেরি করে, অতএব সাথে সাথেই তাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে, জি ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে ইয়েস ইট ইজ কমপ্লিট টিয়ার, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুড বি অপারেটেড। কারণ হলো যদি এটা থেকে যায় তাহলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার এই যে কোয়াড্রিসেপস যে মাসেলটা, এই কোয়াড্রিসেপস মাসেলটা ওয়েস্টিং হয়ে যায়। আর কোয়াড্রিসেপস যদি ওয়েস্টিং হয়ে যায় তখন অপারেশনের পরেও, যেমন রিক্রুল তাদের যদি রিহ্যাবিলিটেট করতে গেলেও জি ফুল রিকভারি করতে আরও দেরি হয়ে যাবে। সো আমাদের অ্যাডভাইস হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন এই অপারেশন কিন্তু আজকাল খুবই ভালো হচ্ছে, খুবই কমানো অনেকেই করা হচ্ছে এবং অপারেশন করতেই হবে। তবে করতে হবে আবার একটু ইন্ডিকেশন আছে, এরকম প্লেয়ারদের তো করতেই হবে, হয়তো বয়সী যারা হয়তো নাও করতে পারে, তারা হয়তো নর্মাল লাইফ কোনো মতে চলতে পারে, কিন্তু এই লিগামেন্ট যাদের ছিঁড়ে যাবে তারা সেই প্লেয়ারগুলো হয়তো দেখবেন তারা সোজা হাঁটতে পারবে, সোজা একটা দৌড়ও দিতে পারবে, কিন্তু টার্ন নিতে পারবে না। তুমি যে টার্ন নিতে গেলেই সে হাঁটুটা গিভিং ছেড়ে দেবে। অতএব আমাদের অ্যাডভাইস হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুড রিকনস্ট্রাক্ট। আর এখন আমাদের রিকনস্ট্রাকশনের অনেক আমরা উন্নতি হয়ে গেছে। আগে যেমন আমরা এত লিগামেন্ট নিতাম, প্যাটেলার লিগামেন্ট, তারপরে হ্যামস্ট্রিং নিতাম। এখন হয়তো আমি যেটা করতেছি হয়তো আমরা এই পেরোনিয়াসটা নিচ্ছি, ওই অ্যাঙ্কেলের কাছে লিগামেন্টটা নেই, এবং অ্যাঙ্কেল থেকে নিলে হয় কি নির অ্যারাউন্ডে ইনজুরিটা কম হয়। আর রিকনস্ট্রাকশনটা এখন আমাদের যে ভিতরে যে স্ক্রুটা ইউজ করি, বায়ো স্ক্রু ইউজ করি, আবার ওদিকে একটা শুধু এন্ডো বাটন দেই। সো পোস্ট অপারেটিভ তাদের রিকভারিটা খুব ভালো। সেই জন্য আমরা প্রথমে হয়তো আপ টু সেলাই কাটা হয়তো 3 সপ্তাহ পর্যন্ত আমাদের কাছে রাখি, এরপরে আমি বলেই দেই যে ডিরেক্টলি ইউ গো টু একটা যে কোনো ফিজিওথেরাপির কাছে সরাসরি তার তত্ত্বাবধানে করতে হবে। আমি রোগীর এটাও বলি আসলে অপারেশনের চেয়ে, অপারেশন তো অবশ্যই ভালো করে করতে হবে, বাট পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ সে তাকে প্রতিদিন প্রতি সপ্তাহ তাকে আস্তে আস্তে ফুটবল নিয়ে যাবে। তো ওই যে সে বললো আসলে গ্রেড 3 তে অপারেশন করলেও একেবারে 9 মাসের আগে বা 1 বছরের আগে সে হয়তো পুরোপুরি খেলতে পারবে না, পুরোপুরি কামব্যাকটা করা ডিফিকাল্ট হয়ে যায়। স্যার এই জায়গাটা থেকে আমরা ফিরবো, আমার আরও কিছু কোয়েশ্চেনের জায়গা আছে, তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক ঠিক এই পর্যায়ে ডক্টর স্ট্যাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আপনারা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, তার আগে আরও একবার জানিয়ে দিই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। আমাদের সঙ্গেই থাকবেন। ডক্টর স্ট্যাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আপনারা, এবং আমরা কথা বলছিলাম এসিএল ইনজুরি নিয়ে। স্যার এটা একটা খুব কমন কোয়েশ্চেন আসে, স্যার যেমনটা বললেন যে এই ধরনের গ্রেড 3 ইনজুরি যদি হয়, সার্জারি যতটা ইম্পর্ট্যান্ট তার চাইতে বেশি রিহ্যাবটা অনেক বেশি মাত্র ইম্পর্ট্যান্ট। যদি প্রপারলি রিহ্যাব করা না হয়, অনেকে দেখা যাচ্ছে একটু হয়তো বা উদাসীন থাকছেন যে আমি রিহ্যাব করলাম, একদিন করলাম আর একদিন করলাম না, 1 মাস করলাম আর 1 মাস করলাম না। আসলে সর্বোচ্চ কি পরিমাণ ক্ষতি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে যদি প্রপারলি আমরা রিহ্যাবিলিটেশন না করি, সেক্ষেত্রে আমাদের নির যে সারাউন্ডিং মাসলগুলো থাকবে, এই মাসলগুলো হচ্ছে ধীরে ধীরে উইক হয়ে যাবে। তো মাসল যখন উইক হয়ে যাবে তখন নিয়ের স্ট্যাবিলিটিটা কমে যাবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে তার নিটা খুব সহজেই হচ্ছে ইনজুরি প্রন হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে প্রপার রিহ্যাবিলিটেশন যদি না করা হয়, পরবর্তীতে বিভিন্ন ধরনের পোস্ট অপারেটিভ অস্টিওআর্থ্রাইটিস, এছাড়া আরও বেশ কিছু ধরনের সমস্যা হতে পারে। তো এই কারণে আমরা রিহ্যাবিলিটেশনটাকে খুব বেশি মাত্রায় গুরুত্ব দিয়ে থাকি, এবং একটা মানুষের যদি মোটামুটি আগের অবস্থায় ফিরে আসতে হয়, রিহ্যাবিলিটেশন তার জন্য অবশ্যই প্রয়োজনীয়। অর্থাৎ এই জায়গাটায় কোনো অবহেলা করার সুযোগ নেই। স্যার অনেক অ্যাথলেটের কাছে এই কমপ্লেনটা পাওয়া গেছে যে আমরা যেমনটা বলছি যে এসিএল টিয়ার, কিন্তু ব্যথা ওইরকমভাবে অনুভব করছে না, কিন্তু পরবর্তী সময় অনেক পরে ডায়াগনোসিস করে দেখা গেল যে এসিএল টিয়ার হলো। আসলে এক্ষেত্রে স্যার এই যে ব্যথা কতটুকু বা ব্যথার ইন্টেন্সিটি কতটুকু, এটা আসলে কেমনভাবে ডিপেন্ড করে? সব ব্যথার উপরে নির্ভর করে খুব আগানো যায় না। হয় কি এগুলো আমার মনে হয় বেশিরভাগ হয় কি ঠিক প্রথম দিকে সে প্রথমবার ইনজুরি হলো, দেখা গেল যে তার গ্রেড 2 হয়েছে, সে কোনো মতে ব্যথা হয়তো আছে একটু, বা তারপরেও খেলে যাচ্ছে, কিন্তু তারপরে আবার যখন খেলতে খেলতে লাস্টে দেখা গেলো তার গ্রেড 3 হয়ে গেছে, তখন সে আর দৌড়াইতে পারে না, তখন সে যায় ডাক্তার কাছে। খুব সময় প্রথমে গ্রেড 1, 2-তে থাকে তো পারে, কিন্তু 3 হইলে তখন তো আর সম্ভব না। অতএব তখন তাকে অবশ্যই তাকে ফাইনাল ডায়াগনোসিস করে মাস্ট বি লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করতেই হবে। তখন থাকলে ওই যতই রিহ্যাবিলিটেট করলো হবে না।
এটা হবে না কেন, যদি না করে কেউ কি হবে আসলে ওই যে বললো যে যে অস্টিও আর্থাইটিস যেটা হয় আমাদের নর্মালি, জি। এটা থাকলে তার অনেক তাদের হবে 40-তে, কিন্তু তার হয়তো 35-তে হয়ে যাবে এটা। আর এই মুভমেন্টগুলো তো নির মুভমেন্ট, তো একটু রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, পেইনফুল হবে, সে আর নর্মালি হাঁটার জন্য খুব কষ্ট হবে। অতএব যার ইন্ডিকেশন আছে, যে অ্যাফোর্ড করতে পারে, সে মাস্ট বি গো ফর অপারেশন। স্যার, যারা রেগুলার লাইফস্টাইল লিড করছে, সাপোজ এরকম একটা ইনজুরি হলো, এরকম একটা ইনজুরি, সেটা গ্রেড 1 হোক, 2 হোক, 3 হোক, আপনারা তারপর রেগুলার লাইফস্টাইলে আসলে কি কি ধরনের পরামর্শ দেন? সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেমন দেখা যায় তারা হাই হিলের জুতা পরতে খুব পছন্দ করে, এটা ফ্যাশন সেন্সের জায়গা থেকে তাদের জন্য অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। সো এরকম কোনো রেস্ট্রিকশন আপনারা দিয়ে দেন কিনা যে এইটা করতে পারবে বা ওইটা করতে পারবে না? আচ্ছা, এখানে হচ্ছে আগে দেখতে হবে যে এটা যদি সাধারণ মানুষ হয় জি। তার জন্য এক ধরনের পরামর্শ থাকবে, যদি সে অ্যাথলেট বা স্পোর্টসম্যান হয় সেক্ষেত্রে তার জন্য এক ধরনের পরামর্শ থাকবে। তবে আমরা ইন জেনারেল যদি বলি, আমরা তাকে কিছু নিয়মকানুনের কথা বলে দিই, মানে কোনোভাবেই যার নিটা যেন পরবর্তীতে কোনো ধরনের ইনজুরিতে না পড়ে, এবং হচ্ছে যে আপনি যেটা বললেন যে ফুটওয়্যার মডিফিকেশন, এটাও খুব জরুরি। আমরা তাকে একটা সফট শু পরতে বলি যেন সেটা কমফোর্টেবল হয় এবং ইনজুরিটা যেন সে ফার্দার না হয়। রিকারেন্ট ইনজুরি হলে তার এই সমস্যাটা ধীরে ধীরে বাড়বে। এছাড়া আমরা তাদেরকে কিছু মাসল স্ট্রেংথেনিং কিছু প্রোগ্রাম দিই, যেটার মাধ্যমে তার নিটে স্ট্যাবল হতে পারে এবং পরবর্তীতে হয়তো এই জাতীয় জিনিসে সে আর ভুগবে না। আর যদি স্পোর্টসম্যান হয়, তাকে অবশ্যই তার জন্য একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে ওয়ার্ম আপ। আপনারা জানেন যে আমরা FIFA 11+ ওয়ার্ম আপের একটা সুন্দর গাইডলাইন আছে, এবং আপনারা একটু সময় করে ইউটিউবে এটা সবাই দেখে নিতে পারেন। এই ওয়ার্ম আপটা যারা অ্যাথলেটস তাদের জন্য খুব জরুরি। খেলার আগে যদি প্রপারলি এই ওয়ার্ম আপগুলো করা হয় এবং মাসল স্ট্রেংথেনিং এবং ব্যালেন্স ট্রেনিং এই জিনিসগুলো করা হয়, তাহলে আশা করি ফার্দার আর তারা ইনজুরিতে পড়বে না। এবং ওয়ার্ম আপ এবং কুল ডাউনের ব্যাপারে সত্যি কথা বলতে ফিজিওরা কিংবা ডক্টররা যারা আছেন সবসময় কিন্তু পরামর্শ দিয়ে থাকেন। স্যার, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই ক্রিটিক্যাল কেয়ারগুলো আসলে কেমনভাবে পাওয়া যাচ্ছে কিংবা পোস্ট অপারেটিভ কেয়ারগুলো কেমনভাবে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, ঠিক এই পর্যায়ে আপনারা দেখছেন ডক্টরস টাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি বিরতির পর। ডক্টরস টাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আপনারা। আমরা ACL টিয়ার নিয়ে কথা বলছিলাম। স্যার, অপারেশন নিয়ে বা সার্জারি নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, এটা খুব স্বাভাবিক। আর এই টাইপের ACL ইনজুরিতে আমি বেশ কিছু ভীতির জায়গা দেখেছি। অনেকে বলেন যে ওই যেটা লিগামেন্টটা লাগানো হয় মৃত মানুষের শরীর থেকে এনে লাগানো হয়, এইটা নিয়েও অনেকের একটা ভয়ের জায়গা আছে। কিংবা বাহ্যিক সৌন্দর্যের জায়গাটাও নষ্ট হয়ে যায়, সেটা নিয়েও অনেকের ভয়ের জায়গা আছে। সো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এক্ষেত্রে আসলে কেমনভাবে এই ভয়টা কাটাবে? মানে দর্শক যারা দেখছেন, এই টাইপের ইনজুরি যদি হয়, ডেফিনেটলি আপনি বেস্ট পসিবল ট্রিটমেন্টটা পাবেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা ইনশাল্লাহ সবাইকে আমি ইনশিওর করতে পারি, আপনারা এরকম কোনো অসুবিধায় পড়লে অবশ্যই ইউনাইটেড মেডিকেল কলেজে আসবেন। আমাদের এখানে ধরেন, আমি তো আসলে আমার এই সাবজেক্টটা অনেকটা আমার স্পেশালিটি, জি। প্লাস আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যে ওটি এভরিথিং ইজ এখানে অ্যাভেলেবল। এখন আমি যেটা দেখছি করতে করতে যে এইসব যারা যদি না করে তাহলে তো আসলে তাদের জন্য করতে হবে তাদের। এখন একসময় একটা আমরা ডিলেমায় পড়ে যাই ট্রিটমেন্টে, যে MRI ফাইন্ডিংস অ্যান্ড পার অপারেটিভ। তো তখন কেউ ওই যে একটু আগে বললেন যে কেউ ব্যথা পাইলো আবার করলো আবার, তো তখন এই যে MRIতে একটা ফাইন্ডিংস লেখে যে পার্শিয়াল টিয়ার বা ইন্টারস্টিশিয়াল টিয়ার। এই সময় হয় কি, পার্শিয়াল টিয়ার বলতে একটা ব্যাপারটা একটাও বোঝা মুশকিল যে সেটিকে কত পার্সেন্ট ছিটছে। ধরেন একটা লিগামেন্ট, এর যদি 100টা ফাইবার আছে, তার যদি 10টা ফাইবারও পার্শিয়াল, 80টাও ফাইবার পার্শিয়াল, তখন তার যদি 80 ছিঁড়ে যায়, লিগামেন্টটা ইন্ট্যাক্ট আছে, সে হয়তো হাঁটতে দৌড়াইতে পারে, কিন্তু ওই ব্যথা হয়, ঠিক পুরোপুরি খেলতে পারে না। তখন আমরা করি কি, একটা তো কমপ্লিট টিয়ার হলে কোনো অল্টারনেট নাই, এখন অপারেশন অনেক উন্নত, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে যেতে পারেন। একেবারে আমরা লেটেস্ট যেটা এটা সম্ভব আমাদের এখন এই হাসপাতালে, শুধু এখনও ঠিক সিনথেটিক গ্রাফট এখনও আসে নাই, হয়তো চেষ্টা করতেছে পৃথিবীর, আমাদের দেশে তো নেই। সিনথেটিক আসলে আরও সুবিধা হবে, তখন হয়তো আমাদের আর এর নিজের লিগামেন্ট নিতে হবে না। তবে অটো লিগামেন্ট অনেক ভালো। আর আমি এখন বললাম পেরোনিয়াস লঙ্গাস নিলে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন খুব ভালো। তো এই জন্য যখন ওই যে কতটুক ছিটছে এটা করি কি, আমাদের যখন অপারেশনে তখন রোগীকে আমরা বলি, দেখেন আপনি চলেন, আপনি একটা ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করব। সব প্রিপারেশন নিয়ে আমরা প্রথমে স্কোপ বলি, ক্যামেরাটা দেওয়ার পরে আমরা সব স্ট্রাকচার দেখতে পারি এবং একটা একটা করে দেখি ACL, PCL, মেনিসকাস। তো ACLটা যখন হলে আমরা তখন একটা প্রোব আছে, ওটা দিয়ে আমরা একটু টান দিলে আমাদের দেখলে যারা এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারি যে এইটার তার স্ট্রেংথটা পুরোপুরি আছে কিনা। যখন বুঝি না পুরাটা নেই, ওটা লুজ ল্যাক্স, ইনট্যাক্ট আছে কিন্তু ল্যাক্স, তখন আমরা রিকনস্ট্রাকশন করে দিতে হয়। অতএব সব ধরনের ট্রিটমেন্ট আমাদের এখানে সম্ভব।
ইনক্লুডিং এখন আমাদের পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন অনেক উন্নত। ইনশাল্লাহ আপনারা ওখানে যেতে পারেন নির্ভয়ে ইনশাল্লাহ। স্যার ওই জায়গাটায় ওই পোস্ট অপারেটিভ কেয়ারের পরে যে রিহ্যাবের প্রসঙ্গটা চলে আসে, আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্যারিয়ারটা বড় হয় না, কারণ আমাদের রিহ্যাব করার আসলে জায়গা ওইরকমভাবে নাই। এটা আমাদের একটা বড় বাস্তবতার জায়গা, যে কারণে আমরা অনেক প্লেয়ারের ক্যারিয়ারও আসলে বাঁচাতে পারি না। এই জায়গাটাতে প্লেয়ারদের ক্যারিয়ার বাঁচাতে আসলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারা কেমন সুবিধা পেতে পারে, আপনাদের এন্টায়ার স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানতে চাই রিগার্ডিং রিহ্যাব। ধন্যবাদ। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ 100 ফিট মাদানী এভিনিউতে অবস্থিত। এখানে আমরা একটা বিশ্বমানের ফিজিওথেরাপি ইউনিট তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এবং ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের আন্ডারে আমাদের ফিজিওথেরাপি ইউনিটে বিশ্বের যত ধরনের উন্নত মেশিন, সেই মেশিনগুলো আমরা অচিরেই নিয়ে আসছি। কিছু মেশিন আমাদের চলেও এসেছে এবং খুব শীঘ্রই আমরা বৃহৎ পরিসরে একটা বিশ্বমানের সেবা এবং বিশ্বমানের সার্ভিস আমরা দিতে পারবো। সেখানে আমরা পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, পোস্ট অপারেটিভ অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাবিলিটেশন, নিউরোমেডিসিন বা নিউরোসার্জিক্যাল পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, এগুলো আমরা একদম সুন্দরভাবে দিতে পারবো। এবং আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এখানে আসলে যেরকম ACL এর রিকনস্ট্রাকশনটা যেরকম আমাদের অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট সুন্দরভাবে করে দিতে পারবে, আমরা পরবর্তীতে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনটাও ধাপে ধাপে সুন্দরভাবে আমরা এটা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। স্যার ইন্টারনেটে একটা তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে যে পুরুষদের তুলনায় নাকি নারীদের ACL টিয়ার হওয়ার ঝুঁকি 4 গুণ বেশি, এরকম একটা ইন্টারনেটে তথ্য পাওয়া যায়। এখন এটা কি আসলে মিথ নাকি এটা বাস্তবতা, মানে এর পেছনে কি শারীরিক গঠন বা কোনো হরমোনাল ফ্যাক্টর কাজ করে কিনা? হরমোনাল ঠিক লিগামেন্টে খুব সময়, তবে গঠনটা ইম্পর্টেন্ট, গঠনটা অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ আসলে পুরুষরা যতই হোক তারা একটু মুভমেন্টে থাকে, এক্সারসাইজে থাকে, হাঁটুর মুভমেন্টটা থাকে। আর মহিলাদের আসলে অত যারা অ্যাথলেটস তারা ঠিক, আর সেটাই ওদের খুব সময় যেটা ওই লিগামেন্টগুলো বা এই মাসেলগুলো অত ডেভেলপ হয়তো থাকে না, সেই জন্য অল্পেতেই যে ইঞ্জুরিটায় পড়লে হয়তো একটা পুরুষ হয়তো ছিঁড়তো না, আমার মনে হয় উমেন মানে মহিলাদের সেটাও এটা ছিঁড়ে যেতে পারে। এটা তার গঠনের প্রকৃতি। হরমোনাল খুব ইম্পর্টেন্সটা লিগামেন্টে নাই, হরমোনাল ইম্পর্টেন্সটা খুব বেশি পড়ে হলো হাড়ের অস্টিওপরোটিকের ভিতরে। তারা অত্যন্ত ভালনারেবল, কারণ তাদের যখন মেনোপজ হওয়ার পর যে এস্ট্রোজেন হরমোনটা যখন বন্ধ হয়ে যায়, তখন প্লাস ওদের আমাদের চেয়ে পুরুষদের চেয়ে মহিলাদের অনেক গুণ অস্টিওপরোটিক বয়স্ক নারী যারা আছেন এই জন্য। তবে লিগামেন্টের উপরে খুব ওরকম নেই, এটা আর কি তাদের এই গঠনের জন্য বা তাদের যে এক্সারসাইজ বা অন্য ফিজিক্যালটা তো কম, যদিও এমনি রান্নাবান্না করে বাসার ভিতরে, কিন্তু বাইরের অ্যাক্টিভিটিস তো আসলে কি বলবো আমাদের দেশে কম, সেই জন্য তারা মোর প্রোন টু ইনজুরি। স্যার এক্ষেত্রে ডেইলি লাইফস্টাইলে কি আপনারা কোনো কিছু ইনস্ট্রাকশন দেন, বিশেষ করে যারা একটু জিম ওয়ার্ক করে? অনেক সময় দেখা যায় যে বডির আপার পোর্শন নিয়ে কাজ করছে, লোয়ার পোর্শন নিয়ে খুব বেশি কাজ করে না, সো একটা ইমব্যালেন্স তো অবশ্যই ক্রিয়েট হয়। সো এক্ষেত্রে আপনারা আসলে কেমন পরামর্শ দেন তাদেরকে? এখন হচ্ছে আমাদের সব যে ইভেন জিমের এক্সারসাইজগুলো, এগুলো সবই হতে হবে যে গ্রেডেড এক্সারসাইজ। এগুলো আসলে হুট করে অনেক স্ট্রেসফুল এক্সারসাইজে যাওয়া যাবে না। তো আমরা আসলে পেশেন্টগুলো আসলে প্রথমে একটু অ্যাসেস করি, তার মাসল পাওয়ার কেমন আছে, তার মাসলের স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্ট্যামিনা, এগুলোর উপরে ভিত্তি করে আমরা তাকে কিছু গাইডলাইন দিই বা কিছু পরামর্শ দিই। সেই অনুযায়ী পেশেন্ট করে এবং আমরা তাকে একটা ফলো আপের মধ্যে রাখি। তো পরবর্তীতে দেখা যায় যে প্রপার যদি ফলো আপের মধ্যে থাকে তাহলে ইনজুরিগুলো সাধারণত অনেক কম হয়। সো এই জায়গাটা ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। এবং স্যার যেমনটা বলছিলেন যে এই ধরনের ইনজুরিতে অপারেশনের পর তার যে ব্যক্তিগত লাইফস্টাইল এবং সেই সঙ্গে রিহ্যাবের যে জায়গাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকেও আপনারা সেই সুযোগটা আমাদের জন্য করে দিয়েছেন এবং অবশ্যই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সেই সার্ভিসগুলো দিচ্ছে। আপনার স্পেশালিটির জায়গাটাও স্যার সেই জায়গাটাতে ডেফিনেটলি আল্লাহ না করুক, যারা কারো যদি প্রবলেমে ভোগেন অবশ্যই আপনি তো সেই জায়গাটা আছেন, সেই আশ্বস্ত আমরা অবশ্যই হতে পারি। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ দেখছিলেন ডক্টর স্ট্যাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আবারও যাওয়ার আগে মনে করিয়ে দিই, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। অবশ্যই যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সেখানে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।